আব্বা, তুমি ছোট ভাইয়ের বিয়া ঠিক করছো আর এখন আমারে কল দিছো? তুমি মায়া দেখতে যাওয়ার আগে তো তুমি আমার একবার কইতে পারতা। সবুজ, হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসলো, আমরা গিয়ে দেখলাম পছন্দও হয়ে গেল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। শোন, তুই তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠাই দে, না হলে কিন্তু আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবে না। আর একটা কথা, মেয়ের বাড়ি কিন্তু সবাই জানে ছেলের বড় ভাই বিদেশে থাকে, তাই মেয়েকে গলার একটা হার আর হাতের একজোড়া রুলি তো দিতেই হবে। ওটা 1 মাসের মধ্যে পাঠালেই হবে। ও আব্বা, তুমি ঠিকই কইছো। তোমার পোলা বিদেশে থাকে, 5-6 ভরি সোনা তোমার পোলার বিয়েতে যদি না দিই তাহলে তো তোমার মান সম্মান থাকবো না। আব্বা, তুমি চিন্তা করো না, আমি 2 লাখ টাকা আর 5-6 ভরি সোনার গহনা আমি পাঠায় দিব। তুমি তোমার ছোট পোলার বিয়ার ব্যবস্থা করো। যাক, এবার মান সম্মানটা থাকবে। সবুজ যদি 2 লাখ টাকা দেয়, ছোট ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। 10 গ্রামের লোকজন দেখবে আর বলবে আলমগীর সাহেবের ছোট ছেলের বিয়ে হলো। টুম্পা, টুম্পা। আমি সংসারের বড় পোলা। আব্বা আমার বিয়ার কথা চিন্তা না কইরা আমার ছোট ভাইয়ের বিয়া ঠিক করে ফেলাইলো। আমার কথা একবারও চিন্তা করলো না তারা। কিরে সবুজ, ডিউটি থেকে আইলি মন খারাপ করে বসে রইলি কেন? কোনো সমস্যা হয়েছে? না কাকা, ডিউটিতে কোনো সমস্যা হয় নাই। আব্বাই ফোন দিছিল, কইল ছোট ভাইয়ের নাকি বিয়া ঠিক করছে। ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে, এটা তো খুশির খবর। মন খারাপ করার কি আছে? হ, ছোট ভাইয়ের বিয়া ঠিক করছে, এটা তো খুশিরই সংবাদ। কিন্তু কাকা, আব্বাই ফোন করে কইল হ্যার বিয়াতে নাকি 2 লাখ টাকা লাগবো। আবার কইছে হ্যার শ্বশুর বাড়িতে 4-5 ভরি স্বর্ণ দেয়া লাগবো। আমি এতগুলান টাকা এখন কেমনে জোগাড় করি? তোমরা তো জানো যে আমি যে টাকা পয়সা পাই শুধুমাত্র ম্যাচের খরচ রাইখা সব টাকা আব্বারে পাঠাই দিই। এখন এই মুহূর্তে 2 লাখ টাকা 4-5 ভরি স্বর্ণ কই পামু কন তো? আরে টাকা নিয়ে তুই এত টেনশন করস কে? একজন প্রবাসীর ভাইয়ের বিয়া, আমরা একটা রেমিটেন্স যোদ্ধা, আমাকে ছোট ভাইয়ের বিয়া, টাকার একটা ব্যবস্থা হয়ে যাবো। হ আরিফ, শুনলি তো সবুজ, আরিফ ঠিক কথাই কইছে। আমরা এই মাসের বেতনটা পাইলে সবাই 20,000 করে টাকা তোরে দিয়ে দিব। তুই প্রতি মাসে মাসে একজনের টাকা পরিশোধ করে দিবি। যা গোসল করে আয়, আর মন খারাপ করে থাকিস না। আমার রান্না বান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খামো। যা। আর কান্দিস না, যা গোসল করে যা। টুম্পা, রাতুল, আরে তোরা রেডি হতে যদি এত সময় নিস তাহলে মার্কেট যাব কখন? বিয়ের মার্কেট করতে করতে তো রাত হয়ে যাবে। তোমাকে বললাম তুমি একা গিয়ে বিয়ে বাজারটা করে নিয়ে আসো। ওরা পোলাপান মানুষ, ওদেরকে কেন নিয়ে যেতে হবে? মা, কেমন কথা বলছো তুমি? আমার ভাইয়ের বিয়ে আর আমি গিয়ে পছন্দ করে জিনিসপত্র কিনবো না তা কি হয়? আর তাছাড়াও মেয়েদেরকে কি কি কিনতে হয় তা কি বাবা জানে? আমাদেরকে গিয়েই তো সবকিছু কেনাকাটা করতে হবে। কি জোগাইলো রে বাবা! আমাদের যুগে ছেলে মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় মুখ ঢাইকা রাখতো, আর এখনকার যুগের ছেলে মেয়েরা বিয়ের কথা শুনলে নিজেদের বাজার নিজেরাই করে। আরে এখন আধুনিক যুগ, এখনকার ছেলেমেয়েরা নিজেদের বিয়ের বাজার নিজেরাই করে। তুমি শুধু দোয়া করো। মমতা, আমার ছোট ছেলের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে হচ্ছে।
বাজারে গেলে সবাই বলে আলমগীর সাহেবের ছেলের বিয়ে একটা আভিজাত্য পরিবারে হচ্ছে। এর চেয়ে আর খুশির খবর কি হতে পারে বলো? এখন মেয়ের বাড়িতে নিরীক্ষণ পাঠাবো, এগুলো তো আমি ঠিক বুঝি না। এই জন্যই তো এদের দুইজনকে নিয়ে মার্কেটে যাওয়া। তুমি এখন ছেলেকে দোয়া করে দাও তো। থাক বাবা, থাক। থাক থাক বাবা, চল আসি তাহলে আমরা। আচ্ছা। চল মা। আসসালামু আলাইকুম সবুজ ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ফারুক? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভালো রাখছে। ভাই কারণ না জানাই হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলেন? আমি বিদেশ থেকে আইছি তোমাদের সবাইরে সারপ্রাইজ দেওয়ানোর জন্য। আচ্ছা ফারুক, কইতেছিলাম তোমার লগে কি সুরাইয়ার দেখা টাকা হয়? হ ভাই, গত শুক্রবারই তো ওর সাথে দেখা হয়েছে, ওর তো একটা ছেলেও হয়েছে। সুরাইয়ার ছেলে হইছে মানে? সুরাইয়ার বিয়া হয়ে গেছে? ভাই সুরাইয়ার বিয়ে হয়েছে তো 1.5 বছর আগে, যদিও আপনার সাথে মাঝে মধ্যে কথা হইতো, তবে এই কথাটা আপনারে জানাইতে পারি নাই। ভাই সুরাইয়ার বিয়ার কথাটা আপনার বাবাই আমারে না করছিল আপনারে জানাইতে, কারণ আপনারে যদি জানানোর পরে আপনি বিদেশ থেকে চলে আসেন, আমি আপনার আব্বার কথা রাখতে আপনারে জানাই নাই ভাই। 2-3 দিন আগে যখন সুরাইয়ার সাথে আমার দেখা হইলো, তখন সুরাইয়া জিজ্ঞাসা করছিলাম, তুই সবুজ ভাইরে ভালোবাসিস, তাহলে অন্য পোলারে বিয়ে করলি কেন? সুরাইয়া কি কইলো জানেন? আপনি বিদেশ থাকেন, বিদেশ থেকে আইসা বিয়া করে ওরে যদি রাখা আবার বিদেশ চলে যান, ও সাপ জানায় দিছে ও প্রবাসী কোনো ছেলেরে বিয়ে কইরা ওর জীবনটা নষ্ট করবো না। তাই তো ভাই সুরাইয়া ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করছে। আরে ভাইজান আপনি? আরে হইছে হইছে। মা, বাবা, রাতুল, টুম্পা, এদিকে আসো, দেখো কি আসছে। ভাইজান ভালো আছেন আপনি? ভাইজান কি কি নিয়ে আসছেন আমাদের জন্য? হ্যাঁ? আরে বড় খোকা যে, আরে! এই দেখ কি আনছে, খোল 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 খোল। হ্যাঁ, খোল। আরে নিচে নামাও না, নিচে নামাই দেখো। ধর না, ধর খোল। আরে কি খোলো, ভালো করে খোলো। ভাইজান আমার জন্য যে স্বর্ণের নেকলেস আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ, আর আমার জামাইয়ের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে বলছিলাম, হ্যাঁ সেগুলো আনছো? আরে দাও, সেগুলো দাও। আনছি আনছি, অস্থির হইস না, ব্যাগটা নামা, আমি খুলে দিতেছি সবাই। অস্থির হইস না, রাখতো। শোন, তুই হইলে গিয়া আমার একমাত্র ছোট বোন, তোর জন্য আমি স্বর্ণের চেন আনছি, তারপর তোর জামার জন্য আমি হাত ঘড়ি আনছি। চিন্তা করিস না, আমি সবার জন্য আনছি। তুই আমার আদরের ছোট বোন, তুই শখ করে একটা স্বর্ণের চেন চাইছিস, এটা আমি আনুম না, এটাও আনছি। আবার তোর জামার জন্য ঘড়ি কিনে আনছি, দাঁড়া দিতাছি। ধর, পছন্দ হয়েছে? এই নে, ঘড়ি আনছি তোর জামার জন্য। ভাইজান তোমারে আমি বলছিলাম আমার জন্য মোটা স্বর্ণের নেকলেস আনতে, সুতার মতো চেইন আনতে বলি নাই। আর আমার হাজবেন্ডের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে, ওই ফুটপাতে 200 টাকার ঘড়ি আনতে বলি নাই। নাও তোমার জিনিস তুমিই পরো। ভাইরে, এই নে তোর জন্য এখন আইফোন আনছি। ভাইয়া এইটা তুমি কি করলা? আমি তোমাকে বলছি আইফোন 16 প্রো ম্যাক্স আনার জন্য, আর তুমি কি আনছো? এটা তো 11 প্রো ম্যাক্স, আবার ওইটা পুরনো। আমি আমার শ্বশুর বাড়ি, আমার বন্ধু বান্ধব সবার কাছে বড় মুখ করে কি বলছি জানো? যে আমার ভাই বিদেশে থাকে, সে আসার সময় আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবো। আর তুমি নিয়ে আসছো কি? তুমি একটা পুরানো 11 প্রো ম্যাক্স নিয়ে আসছো। আমি এই ফোন চালাবো না, তোমার ফোন তুমিই চালাও। এই নাও, যত সব। ভাইজান আমি না আপনারা বলছিলাম বিদেশ থেকে আসার সময় আমার জন্য একটা স্বর্ণের হুলি নিয়ে আসবেন, আনছেন তো? আর শুনেন ভাইজান, চিকুন হইলেও কোনো সমস্যা নাই, আমার যেটা আনছেন সেটাই দেন। বোন রে, আমি আসলে তোমার জন্য এবার কিছু আনি নাই, আমি পরের বার তোমার জন্য আয়না দেব মনে। আমি আপনার কাছে সামান্য চিকুন একটা স্বর্ণের হুলি চাইছি, আপনি সেটাই দিতে পারলেন না।
তাহলে আপনি দেশে আসছেন কেন? আপনি বিদেশেই থাকতেন, দেশে আসার কোনো দরকার ছিল না। আমি আমার বাড়িতে কত বড় মুখ করে কইছিলাম আমার ভাসুরে বিদেশ থেকে আসার সময় আমার জন্য স্বর্ণের রুলি নিয়ে আইব, কিন্তু না, আপনি তো সেটা আনতে পারলেন না। এখন তো দেখতেছি আপনি আমার মান সম্মানটা শেষ করে ফেলেন। যত সব। আব্বা, ওই যে আপনি কইছিলেন এখন বিলেজারের কথা, আমি আপনার জন্য বিলেজার খান আনছি। কি রে, আমি তো তোকে নেভি ব্লু কালার আনতে বলছিলাম, তুই এটা কি নিয়ে এসেছিস? মনে হচ্ছে পুরনো, রাস্তা থেকে কিনেছিস না? এই, আমার কথার কোনো মূল্য তোর কাছে নেই না? নে তোর ব্লেজার তুই পর। মাগো, সবাই সবার পছন্দ অনুযায়ী আমার কাছে জিনিস চাইছে, আমি আমার সাধ্য মতো সবার জন্য কম বেশি আনছি। ওমা, তুমি তো কইলা না তোমার কি পছন্দ, তুমি তো জিগাইলাও না যে আমি তোমার জন্য কিছু আনছি কিনা। বাবারে, তুই যে আমার বুকে ফেরত আইছস, এই দিয়ে আমার সবচেয়ে বড় উপহার। তোর মুখটা এমনি শুকনো শুকনো লাগতেছে কেন? সব তোর খাইতে দে, তারপরে কথা কম। সব বাবা, চল ঘরে চল। মা, ওই যে বিদেশে যাওয়ানোর সময় তোমার কাছে আমি একখান ব্যাংকের কার্ড দিছিলাম না, ওইটা আমার একটু দাও। কার্ড তো আমার কাছে নাই। তোর বাপ একদিন কইলো কার্ডটা রাতুলে দিয়ে দেওয়ার জন্যে, আমি তো রাতুলের কাছে কার্ডটা দিয়ে দিছি। কি বলো মা, ব্যাংকে ওই মাস্টার কার্ড রাতুলের কাছে কেন? ওইটা তো আমি তোমার কাছে দিয়ে গেছিলাম যাতে আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইলে তুমি ওই কার্ডটা নিয়ে যা এটিএম বুথে দারোয়ানের কাছে দেখাইলেই তোমার যখন যা টাকা পয়সা লাগে সেইটা তুমি যাতে তুলতে পারো। তুমি এটা রাতুলে কেন দিছো? বাবারে, ওই কার্ডের মধ্যে কি আছে তা তো আর আমি জানি না। তুই বিদেশ যাওয়ানোর পর তোর বাবাই কইলো ওই কার্ডটা রাতুলের দেওয়ার জন্য। এরপরেই তো ওই কার্ড আমি রাতুলে দিয়ে দিছি, কিন্তু রাতুল তো ওই কার্ড এখন আমার ফেরত দেয় নাই। ওমা, আমি বিদেশে যত টাকা পয়সা উপার্জন করছি সব আমি তোমার নামে তোমার অ্যাকাউন্টে রাখছি, সব টাকা তো ওই কার্ডের মধ্যে। তুমি ওইটা রাতুল রে কেন দিলা? বাজান রে, আমি তো এত কিছু বুঝি না, তাই আমি একদিন রাতুল রে জিজ্ঞেস করছিলাম ওই কার্ডের মধ্যে বলে টাকা আছে, তো রাতুল কইলো ওই কার্ডের মধ্যে বলে 500 টাকার বেশি থাকে না। কিরে বাজান, কই যাস? রান্না হয়ে গেছে, খায় যা। ভাই, আপনার মন খারাপ কেন? আপনি হয়েছেন বিদেশি লোক, বিদেশ থেকে 5 বছর পরে বাড়িতে আইছেন, আপনি থাকবেন হাসি খুশি, আপনার মন খারাপ কেন? আরে ভাই, বিদেশ থেকে বাড়িতে আইলাম, বিদেশে অনেক কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা বাড়িতে টাকা পাঠাইলাম, একটা বিল্ডিং করার কথা আছিল, কিন্তু বাপের ভিটায় ফিরা দেখি জমির মধ্যে সে আগের ভিটাটাই আছে, বিল্ডিং আর হয় নাই। সব হইল, শুধু এই প্রবাসী স্বপ্নটাই পূরণ হইল না, এই আর কি। বিল্ডিং কি কইরা হইব কোন ভাই? আপনার ছোট ভাই ও ওর শ্বশুর বাড়িতে গরুর ফার্ম করছে, 15 দিন থাকে আপনাদের বাড়িতে আর বাকি 15 দিন থাকে শ্বশুর বাড়িতে। আর বিকাল হইলে ভাই ও যত বন্ধু বান্ধব আছে 4 দোকানে আড্ডা দেয়, টাকা খরচ করে তেজপাতার মতো। আমিও চিন্তা করি একটা বেকার মানুষ সে এত টাকা পায় কই? রাতুল তাইলে
আমার সব টাকা দিয়ে হ্যাঁ শ্বশুরবাড়ি গরুর খামার, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা, না না, আমার তো তাইলে এখনই এই বিষয় নিয়ে রাতুলের লগে কথা কইতে হইব। কি হলো ভাই, কথা কইতেছেন না? না এমনিতেই, তুই যা, পরে কথা কমনে। আচ্ছা। রাতুল, ওই বাড়ির চল, তোর সাথে আমার কিছু কথা আছে। ভাইজান তুমি এখন বাসায় যাও, আমি পরে আইতেছি। তাইলে এক কাজ কর, ওই তোর কাছে ব্যাংকের যে কার্ডটা আছে না, এই কার্ডটা আমার একটু দে। 2-3 দিন হলো আপনি বিদেশ থেকে আসছেন, সাথে যে টাকাগুলো আনছিলেন ওগুলা কই? ওগুলা শেষ করে ফেলাইছেন? এখনই ব্যাংক থেকে টাকা উঠাই তুইব? আমার টাকা আমি ব্যাংক থেকে উঠামু না ফালাই দেবো, এটা আমার বিষয়। এটা কি তোরে কৈফত দিয়ান লাগবো? কার্ডটা চাইতেছি, কার্ডটা দে। ভাইজান আপনি বাসায় যান, আপনার কত টাকা লাগবো আপনি আমারে বলেন। আপনার কষ্ট করে ব্যাংকে যাইতে হইব না, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে এক কাম কর, তুই ব্যাংকে যা 2 লাখ টাকা উঠাই নিয়ে আয়, আমার 2 লাখ টাকা লাগবো। 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠাই তুইব? এত টাকা আমি ব্যাংক থেকে উঠাইতে পারবো না ভাইজান। এই যে নেন আপনার কার্ড, আপনার কার্ড থেকে আপনার যত টাকা লাগে আপনি নিজে গিয়ে উঠায় নিয়ে আসেন, কিন্তু সাবধান, রাস্তা দিয়ে আসার সময় খুব সাবধানে আসবেন, চুরি ডাকাতি হইতে পারে। ওইটা তোর না চিন্তা করলেও হইব। হাই হাই, এইটা আমি কি করলাম? ভাইজান ব্যাংকের কার্ডটা চাইলো আর আমি দিয়ে দিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট তো পুরো ফাঁকা, ভাইয়া তো গিয়া 1 টাকাও পাইব না। এখন আমি কি করি? বুঝলাম না, সার দেওয়া হচ্ছে অথচ লেবুগুলো একদম শুকায় শুকায় যাচ্ছে। এত তরতাজা হওয়ার কথা। কি রে, কি ব্যাপার? এই সময় তুই দোকান থেকে কি হয়েছে? আব্বা কাজ তো একটা হয়ে গেছে। কি কাজ হলো আবার? ভাইজান আমার কাছে ব্যাংকের কার্ড চাইলো, আমি কিছু বুঝতে না পাইরা ব্যাংকের কার্ড দিয়ে দিছি, কিন্তু অ্যাকাউন্টে তো 1 টাকাও নাই। ভাইয়া তো আইসা আমার সাথে ঝামেলা শুরু করব। আর সব কিছু তো তুমি জানো, আমি ব্যাংক থেকে টাকা উঠাইয়া সব তোমার হাতে দিছি, তুমি নিজের হাতে সব খরচ করছো। হ্যাঁ, ও কি টাকা পাঠাইছে? যে টাকা পাঠাইছে সংসারের বাজার খরচ করতেই তো গেছে। হ্যাঁ, যাওয়ার সময় 4,80,000 টাকা আমি ধার করেছি, সে টাকা এখন পর্যন্ত শোধ করতে পারিনি। উনি খালি হাতে নাচতে নাচতে বাড়িতে চলে আসলো। আমি এত করে বললাম যে আমার জন্য একটা ব্লু কালারের ব্লেজার আনিস, না উনি তা আনতে পারেনি। ভাবলাম ব্লেজার পরে একটু ঘুরবো, সাহেব সাহেব লাগবে, হ্যাঁ 2 টাকা দিয়ে একটা ফুটপাত থেকে ব্লেজার আনছে। কোনো চিন্তা করিস না, সব ব্যাপার আমি বলবো ওকে। যা, কয় টাকা পাঠাইছে, সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাই আর উনি টাকা পাঠায়। আরে তোরে এত কষ্ট করে বিদেশে পাঠালাম, একটু সুখের মুখ দেখবো না, হ্যাঁ উনি চলে আসলো। কি করবি তুই বুঝবি, আমার কিছু করার নেই। আব্বা, আব্বা, কি হলো? রাতুল, রাতুল, কি হয়েছে? ডাকছিস কেন? আব্বা আমি ব্যাংকে গেছিলাম, আমি ব্যাংকে 55 লাখ টাকা রাখছিলাম। ব্যাংকে যায় দেখি আমার অ্যাকাউন্টে 500 টাকা আছে। এতগুলান টাকা তুমি কি করছো? তোর অ্যাকাউন্টে 55 লাখ টাকা? মানে তোর অ্যাকাউন্টে এত টাকা আর আমি বাজার করার টাকা পাই না? মিথ্যা কথা বলার জায়গা পাস না, তাই না? আব্বা আমি মিথ্যা কেন কমো?
আমি বিদেশে যাওয়ানোর সময় মার নামে অ্যাকাউন্ট করে থুয়ে গেছিলাম। আমি বিদেশে 8টা বছর কষ্ট করছি। 8টা বছরে আমি যতগুলা টাকা ইনকাম করছি সব মার অ্যাকাউন্টে পাঠাইছি। তোমারও তো আমি 10 লাখ টাকা পাঠাইছিলাম যাতে তুমি বিল্ডিংটা তুলতে পারো। আয়সা দেখি তুমি বিল্ডিংটাও তোলো নাই। তোমার বাজারের টাকা নাই কইতাছো। আমি তো কম টাকা পাঠাই নাই। মার কাছে জিজ্ঞেস করলাম, আমার কার্ডটা দাও, আমি টাকা তুলুম। মা কইল, তুমি নাকি তোমার ছোট পোলারে এই কার্ড দিতে কইছো। এখন আমি যাইয়া দেখি আমার ব্যাংকে সামান্য 500 টাকা পড়ে আছে। তাহলে এতগুলান টাকা কই গেল? রাতুল আমাকে একদিন এসে বলল তোর মার কাছে নাকি একটা কার্ড আছে, তাই আমি তোর মাকে বললাম রাতুলকে কার্ডটা দিয়ে দেওয়ার জন্য। তোর অ্যাকাউন্টে যে এত টাকা আছে সেটা তো আমি জানতাম না। আব্বা, তুমি রাতুলরে জিজ্ঞেস করো সে এতগুলান টাকা কি করছে। একটা দুইটা টাকা না আব্বা, 55 লাখ টাকা। রাতুল, তোর ভাই বলল তার কার্ডে নাকি 55 লাখ টাকা ছিল। কই, তুই তো কোনোদিন আমাদেরকে বলিস নাই যে তোর ভাইয়ের অ্যাকাউন্টে এত টাকা আছে। এই টাকা তুই কি করেছিস? আব্বা, ভাইজান কইলো আর তুমি সব বিশ্বাস কইরা নিলা, তাই না? ভাইজানের কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো ভাইজান আমাদের সবার জন্য সব কিছু নিয়ে আসতো। তুমি কি বলছো ভাইজানকে? একটা ব্লু কালারের ব্লেজার আনার জন্য। আমি বলছিলাম একটা আইফোন নিয়ে আসার জন্য। আমার ছোট বোনটা কি কইছিল? একটা নেকলেস নিয়ে আসার জন্য। ছোট বোনের জামাইয়ের জন্য একটা ঘড়ি নিয়ে আসার জন্য। কিছুই তো নিয়ে আসতে পারে নাই। যদি টাকা থাকতো তাইলে তো ঠিকই নিয়ে আসতো। টাকা নাই, এখন শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলতাছে। রাতুল, সবুজ একদম মিথ্যা কথা কইতেছে না। মাঝে মাঝে আমার ফোনে মেসেজ আসতো, আমি কালাম মিয়ারে দেখাইছি। কালাম মিয়া কইছে আমার অ্যাকাউন্টে 22 লাখ টাকা আছে। তখন থেকে আমি জানতে পারি যে সবুজ আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। সবুজ একদম মিথ্যা কথা কইতেছে না। তুই টাকাগুলো কি করছস সত্যি কইরে ক। মা দেখো, আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে তুমি আর আব্বা মিলে একটা কার্ড দিছিলা, ওই কার্ডটা আমি বাইরে বুঝাই দিছি। শেষ, আমার কোনো দায়ভার নাই। কার্ড ছিল, আমি কার্ড দিয়ে দিছি। তোমার ছোট পোলায় মিথ্যা কথা কইতাছে। আমি গ্রামে আসনের পর থেকে আমি সব শুনছি। ও ব্যাংকের থেকে টাকা উঠাইছে আর বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে, মজা করছে। আমার এতগুলো টাকা নষ্ট হইতে পারে না। তোমার পোলারে কও, হ্যাঁ শ্বশুর বাড়ি যে গরুর ফার্ম দিছে সেই জায়গায় আমি জানি এখনো 37টা গরু আছে। সেই গরু বিক্রি করে আমার টাকা আমারে দিতে কও। দেখছো, তোমার আমি বলছিলাম না তোমার ভাই বিদেশ থেকে এসে আমাদের গরুর খামারে নজর দিবে। তুমি কি একটা টাকাও দিছো? তুমি তো 1 টাকাও দাও নাই। সব টাকা তো আমার মা কিস্তি তুলে দিচ্ছে। আর তোমার ভাই কত বড় হারামি, বিদেশ থেকে আইসে আমার গরুর খামারে নজর দিচ্ছে। তুমি একটাও কথা কইবা না। তুমি এই বাড়ির বউ হয়ে থাকবা। একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে কত কষ্ট করে যে টাকা ইনকাম করে এটা তোমরা কেউ জানো না। যেই মানুষটা প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে একমাত্র সেই মানুষটাই জানে। আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি কোনো কথা কইতে আইবা না। তুমি কোনো কথা কইতে আইবা না। কিরে রাতুল, কথা কইতেছিস না কেন? তুই গরু বিক্রি করে ভালোই ভালোই আমার টাকা ফেরত দিবি। ভাইজান দেখো, তোমার যা খুশি তুমি আমারে বলো, আমার বউরে তুমি কিছু বলবা না। আর আমার বউ তো সত্য কথাই বলছে। খামারের দিকে তার নজর গেছে। খামার কি আমার? খামার হইতাছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি আমার একটু দেখাশোনার দায়িত্ব দিছে, আমার একটু কর্মসংস্থান কইরা দিছে। ওইটা তোমার চোখে বাইদা গেছে না? আর আমি কি চাইলে ওই খামারের গরু বিক্রি করতে পারবো? ওই গরু কি আমার? ওই গরু হলো আমার শাশুড়ির। আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। শোনো, এই বাড়িতে থাকলে ঝগড়াঝাটি একটু বেশি হবে। তার থেকে ভালো চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর তোমার ভাই যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে ফিরে আসবো না। চলো বলছি। আমি জানতাম, আমি তো আগে থেকেই জানতাম সবুজ যেদিন এ বাড়িতে আসবে না, এ বাড়িতে থাকা যাবে না। অত্যাচারে অচেষ্ট করে তুলবে। এ বাড়ি থাকা মুশকিল হয়ে যাবে। আমিও যাচ্ছি। মা, তুমি তো জানো আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা কই না। বিশ্বাস করো মা, আমি একটাও মিথ্যা কথা কইতেছি না। আমি ভাবছিলাম তোমাদের কাছে আসবো, তোমরা খুশি হইবা। আমি এই জায়গাটা একটা সুন্দর বিল্ডিং তৈরি করুম,
তারপরে বাকি যে টাকা থাকবো সেটা দিয়ে একটা ব্যবসা দাঁড় করামু। আমি আর বিদেশে যাব না। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল মা। বাজান রে, আল্লাহ যদি না মারে, কোনো মানুষ কাউরে মারতে পারে না। তুই আল্লাহর উপর ভরসা রাখ, দেখিস সে একটা না একটা ব্যবস্থা করেই দিবে। কান্দিস না বাজান। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। মতিন কই যাও? দুলা ভাই, একটু বাজারে যাইতেছিলাম। আপনার গরুর খামারের গরুগুলা তো অনেক বড় বড় হয়ে গেছে। ঢাকা থেকে দালাল আইছিল, এক একটা গরুর দাম 2 লাখ টাকা বইলা গেছে। গরুর দালাল আইছিল মানে? কই, আমরা তো গরু বিক্রি করব না। শুনলাম ওই আপনার বড় দুলা ভাই নাকি ইতালি যাইবো, তাই কাকি কইলো 5টা গরু বিক্রি কইরা আপনার বড় দুলা ভাইরে 12 লাখ টাকা দিব। মা, আমাদের গরু বিক্রি করে দুলাভাইকে টাকা দিবে? এই তাড়াতাড়ি চলো তো, তাড়াতাড়ি আসো। মা, আমি শুনলাম তুমি নাকি আমাদের গরু বিক্রি করে দুলাভাইরে 12 লাখ টাকা দিবা ইতালি যাওয়ার জন্য। হ্যাঁ, তুই ঠিকই শুনছস। রেশমার জামাই বিদেশ যাওয়ার জন্য অনেক জায়গায় টাকা দিছে, সব টাকা মাইর খাইছে। এবার ইটালির একটা ভালো ভিসা পাইছে, তো আমারে কইছে যে 12 লাখ টাকা হইলে এবার বিদেশ যাইতে পারবো। আমার যখন 37টা গরু আছেই, 5টা বেচা দিলেই তো 12 লাখ টাকা হয়ে যায়। কইছে আবার কাম কাজ করে ফেরত দিয়ে দিব। আম্মা, আপনি আমার খামারের গরু বিক্রি করবেন আর আমারে না জানাই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন? আমার একটাবার জানানোর প্রয়োজনও মনে করলেন না? জামাই, তোমারে জানানোর কি আছে? তুমি কয়টা গরু কিনা দিছিলা? আর এত গরু বাড়লো কেমনে? সব তো আমি করছি। এখন বিপদে আপদে যদি আমি 2-4টা গরু না বেচতে পারি, তো কখন বেচুম? গাছ লাগানো থেকে শুরু করে ফিট, খাবার, যাবতীয় যা কিছু আছে সব কিছু তো আমিই কিনে দিতেছি। আপনি শুধু জাস্ট একটু দেখাশোনা করতেছেন। দেখো বাবা, গরু কিন্তু 2টা থেকে 5টা, 5টা থেকে 20টা একবারে হয়ে যায় না। এর সেবা যত্ন করতে হয়, সব কিছু করি আমি। খাবার দাবার, গোসল টোসল সব করি আমি। আমি যদি এখান থেকে বর্গা ভাগও নেই, তাহলে তো আমার নিজের 18টা গরু হয়, তাই না? এগুলো একটু হুশ করে কথা কইও। এই সুলতানা, তুই দাঁড়াইছিস কেন? যা, জামাই নিয়ে ঘরে যা। মা, তোমার জামাই তোমারে বিশ্বাস করে এই বাড়িতে গরুর খামার দিছে, আর তুমি সেখানে ভাগ বসাইতেছো? এই, আমার মাথা গরম করিস না তো। এমনিতে এখন আমি চিন্তায় আছি, কি করতে কি করম। তোর পেটে হইছে না তুই আমার পেটে হইছস? যা, যেটা কই সেটা শোন, যা ঘরে যা, যা। আইসাই জ্ঞান দেওয়া শুরু করছে। ভাইজান, তুমি কেমন আছো? কি হইলো, মন খারাপ নাকি তোমার? বাড়িতে কিছু হয়েছে? না, বাড়িতে কিছু হয় নাই, তোর কাছে আইলাম। বোন রে, মানে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিদেশে যাবো না। আমি আমাদের বাজারে একটা খালি দোকান পাইছি, চিন্তা করতেছি কিছু টাকা পয়সা দিয়ে দোকানটা সাজায়া একটু বসুম। এর লেগাই তোর কাছে আইছি। বিদেশতে আইছি, হাতে কোনো টাকা পয়সা নাই। ওই তোর জামাই রে কইয়া তুই যদি আমার 1 লাখ টাকা ম্যানেজ করে দিতিস, তাইলে আমি দোকানটা শুরু করতে পারতাম। ভাইজান, তুমি কখন আইছো আমার সংসারে অশান্তি করতে? 8 বছর যাবত বিদেশ করছো, এই 8টা বছর পর তুমি দেশে আইছো। আমাকে লেগে কি আনছো? আমার জন্য সুতার মতো একটা স্বর্ণের চেইন, আর তোমার ভাইয়ের জন্য 200 টাকা একটা ঘড়ি, যেগুলো ফুটপাতে পাওয়া যায়। তোমার জন্য আমি এই বাড়িতে এসা মানুষের সামনে মুখ দেখাইতে পারিনি। আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে অনেক অপমানিত হয়েছি। তুমি 8 বছর বিদেশ থাইকা তুমি অহন হইছো আমার কাছে টাকা ধার চাইতে। আমি তোমার জন্য আমার জামার কাছে টাকা ধার চাইতে পারবো না।
বিদেশে তো আমি টাকা কামাই করছি, টাকাও বাড়িতে পাঠাইছি। তোরা তো জানোস রাতুল সব টাকা আমার আত্মসাৎ করছে। অহন আমি যদি রাতুলের লগে এই টাকা নিয়ে কথা কই, মারামারি বাঁধবো, কাটাকাটি বাঁধবো, ভাই ভাই দ্বন্দ্ব শুরু হইব। আমি কোনো দ্বন্দ্ব চাই না, ফ্যাসাদ চাই না। তাই আইছিলাম তোর কাছে, তুই যদি তোর জামাইরে কইয়া একটু আমার মুখের দিকে তাকাইতিস। বোন, আমি কথা দিতাছি, আমি মাসে মাসে টাকা শোধ দিয়া দেব। ঠিকই তো আছে, তুমি টাকা পাঠাইছো আর তোমার ভাই তোমার টাকা খাইছে। আমি কেডা? আমি তো আর তোমার বোন না। এই যে এতগুলা ঈদ গেল, কখনো কি আমার জন্য কিছু পাঠাইছো? আমারে না হয় নাই দিলা, কিন্তু আমার জামাইরে তো একটা লুঙ্গি গিঞ্জি দিতে পারতা, তাই না? দেওয়া তো দূরে থাক, কোনো একটা ঈদে দাওয়াত করে পর্যন্ত খাওয়াও নাই। কি কইতাছস? আমি তোর জামাইয়ের জন্য তো প্রত্যেক ঈদে আব্বার কাছে টাকা পাঠাইছি। আমি আব্বারে কয়া পর্যন্ত দিছি যে যোগযাত্রার দিন তোমার জামাইয়ের জন্য সুন্দর দেখে জামা কাপড় কিনা দিও। তারপর তোর শাড়ি কেনার টাকা, তোর গহনাগাটি কেনার জন্য টাকা আমি তো প্রতি ঈদে আব্বার কাছে পাঠাইছি। আব্বা এগুলো তোদের দেয় নাই? টাকা তো দূরের কথা, এক গা সুতা পর্যন্ত দেয়নি। এই তাইলে তুই আমার একটা ফোন দেস নাই কেন? ফোন দিমু কেমনি? আমাকে ঘরে কি আর টাচ মোবাইল আছে? চালাই একটা বাটন ফোন। ওই ফোন দিয়ে যদি তোমারে কল দিতে যাই, অনেক টাকা কাইটা নেই। আমি না হয় তোমারে ফোন না দিই, তুমি তো আমার ফোন দিতে পারতা, তাই না? বোন রে, সব ভুল আমারই হয়েছে, আমার আপন মানুষদের বিশ্বাস কইরা। আচ্ছা ভালো থাকিস, আমি যাই। আরে কই যাও তুমি? ভিতরে যাও, আমি তোমারে ডিম বাইজা ভাত দিতেছি, খাইয়া তারপর যাবা। আরে খাইয়া তো যাও। আব্বা, আব্বা, কি হলো, ডাকছিস কেন? একটু আসেন, কথা আছে। কি কথা বল। আব্বা, আমি চিন্তা করছি আমি আর বিদেশে যাবো না। আমি আমাদের বাজারে একটা দোকান পাইছি, ভাবতেছি ওইটা একটা মুদির দোকান দেব। এই কি বললি, বিদেশে যাবি না, মুদির দোকান দিবি? তুই ব্যবসা কি বুঝিস? আর ব্যবসা করবি, টাকা পাবি কোথায়? টাকা আপনি দিবেন। আমি টাকা দেব? আমি টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা নেই। কি কইতাছো আব্বা? আমি না তোমারে বিল্ডিং করণের জন্য বিদেশ থেকে 10 লাখ টাকা পাঠাইলাম, তুমি তো বিল্ডিং করো নাই, সেই টাকা তো তোমার কাছেই আছে। ওই জায়গা থেকে আমারে কিছু টাকা দাও, আমি ব্যবসাটা শুরু করি। 10 লাখ টাকা? এই টাকার জন্য আমি ইটের টাকা বায়না দিতে পারি নাই, ওই মানুষের কাছে অপমানিত হয়েছি। আর তুই বলছিস 10 লাখ টাকা পাঠাইছিস? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কি কইতাছো আব্বা? 10 লাখ টাকা পাঠাইছি আমি, তুমি বিল্ডিং করো নাই, তাইলে এতগুলান টাকা খরচ করে ফেলছো, কেমনে খরচ করলা? তোর তোর এত বড় সাহস, তুই আমার কাছে টাকার হিসেব চাস? এই আমি তোর বাবা, আমি যা পারছি তাই করছি, তুই কি করে আমার কাছে হিসেব চাস? ঠিক আছে, আমি আপনার কাছে কৈফত চাইতাছি না। আপনার কাছে যেহেতু টাকা নাই, তাইলে এক কাম করেন, দক্ষিণ মাঠের যে 6 বিঘা জমি আছে ওইটা বিক্রি করে নাই আমারে টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি। দক্ষিণ মাঠের জমি লিজ দেওয়া আছে, মনে নেই? তুই বিদেশ যাওয়ার সময় 4,80,000 টাকা আমি লোন করেছিলাম, সেই টাকাই তো আমি এখনো শোধ করতে পারি নাই। আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? আর ওসব জমি জমা বিক্রি করে আমি ওকে টাকা দেব না। জমি জমা বিক্রি করে টাকা দেব, তোমার ছেলে ফুর্তি মেরে টাকা উড়াবে, তারপর বুড়ো বয়সে আমি কি করব? হ্যাঁ, ওই লাঠি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, তাই না? আচ্ছা, তুমি অমন করে কইতেছো কেন? আমাদের যা আছে জায়গা জমি সবই তো ওদেরই, তার থেকে কিছু টাকা দিয়ে এলে সমস্যা কি হয় আমি তো সেইটাই বুঝতেছি না। চুপ করো, যা বোঝো না তা কথা বলো না। কি কইতাছেন? আমি তো বিদেশ যাওয়ার 6 মাস পরেই আপনারে এই 4,80,000 টাকা পাঠাই দিছি, আপনি তাইলে এখনো জমি ছাড়ান নাই কেন?
তুই চলে যাওয়ার পর 6 মাস তুই টাকা পাঠাতে পারিসনি। এই 6 মাস তো আমি ধার দেনা করে চলেছি। ওই 4,80,000 টাকা তো আমার ধার দেনা শোধ করতেই শেষ হয়ে গেছে। আমি তো ওই জমিটাই ছাড়াতে পারি নাই। ও, এখন বুঝতে পেরেছি, এই তোমারই আশকারা পেয়ে পেয়ে ছেলেগুলো আজকে মাথায় উঠেছে। আজকে আমাকে জমি বেচার কথা পর্যন্ত তোমার ছেলে বলতে পারলো। হ্যাঁ, আমি জমি বেচে টাকা দেই আর তোমার ছেলে সেই টাকা দিয়ে ফুর্তি মারুক, তাই না? এটাই তো তুমি চাও, তাই না? হ্যাঁ। চার লাখ। আম্মা, এত টাকা কিসের? আরে তোমার বলছিলাম না 5টা গরু বিক্রি করব, সেই 5টা গরুই 12 লাখ টাকা পাইছি, তাই এই টাকাগুলা গুনতাছিলাম। আম্মা, আপনি আমার গরু বিক্রি করবেন এটা তো আমি মাইনা নিব না। আপনি এক্ষণ ওনার টাকা ওনার ফেরত দেন। দেখো জামাই বাবা, তোমার গরু বিক্রি করছে মানে এটা কেমন কথা কইলা তুমি? এগুলো আমি পাইলা পয়সা বড় করছি, এখন এটা আমার ভাগের গরু, আমার ভাগের গরু আমি বেচছি। তোমার অসুবিধা হয়েছে কি? সুলতানা, তুমি কিছু বলবা না? তোমার মা আমাদের গরু বিক্রি করে দিতেছে। জামাই যখন চোখ ফুইটা গেছে, তাহলে এই গরুর খামারে ভাগ জামাইয়ের দেওয়া যাবে না, এগুলো এখন আমাদেরই ভোগ দখল করে খাইতে হবে। কি বলো মা, গরুর খামার তো তোমার জামাইয়ের, তুমি সেইখানে ভাগ বসাইবা? আমি বুঝি কিচ্ছু জানি না। এটা তোর জামাই ফার্ম নাকি তোর ভাসুর বিদেশ থেকে টাকা পাঠাইছে সেটা দিয়ে আমাদের এখানে গরু ফার্ম করছি? শোন, আমি তোর মা, আমি কি তোর খারাপ চামো? আমি তোর ভালোই চামো। জামাই যখন যাই না গেছে যে আমরা গরু বেচুম, আর যখন বাধা দিছে, আমি বলি কি এই জামাই তুই ছাইনা দে। কি বলো মা, আমি ওরে ছেড়ে দিব? কিভাবে মা সম্ভব বলো? শোন, এই তোর ভাসুরের টাকায় আমরা যে এখানে ফার্ম করছি গরুর, এইটা যখন জানতে পারবো তখন কি করব? রাখবো এখানে ফার্ম? সব বিক্রি করে না টাকা নিয়ে যাবো গিয়া? তার চেয়ে ভালো তুই আরে তালাক দে। আমরা গরু ফার্ম থেকে তো এমনিই কোটিপতি হয়ে যাবো, এরপর আরো কোটিপতি জামাইদা তোর পিছে ঘুরঘুর করব। ভালো দেখে একটা পোলা দেখা তোরে আমি কোটিপতির কাছে আবার বিয়া দিয়ে দেবো। কি বলো মা, আমি তো ওকে ভালোবাসি, ওকে আমি কিভাবে ছেড়ে দিব বলো? ধ্যাত, ওই ফকিন্নির পুতেরে ভালোবাসে কি লাভ? ওর কি কিছু আছে? তো ফকিন্নির পুতি, ওর টাকা ওর বাহাদুরি হলো ভাইয়ের টাকা দিয়া, ভাইয়ের টাকা পাঠাইছে, ওটা দিয়ে ফুটানি করছে। ওর ভাই তখন বিদেশ থেকে আইসা পড়ছে, এখন সব জানাজানি হয়ে গেলে সব কিছু নিয়ে যাইব, তখন দেখবি নুন আনতে পাতা ফুরাইবা আমাদের, আমরা কেন ফকির হয়ে যাবো। এখন যদি ফুটানি করে চলতেছি কিচ্ছু থাকবো না। তার চেয়ে মা আমি কই তোরে, তুই ওদের তালাক দে, তাহলে আমাদের আমও থাকবো সালাও থাকবো। ওরা কি করবো না করবো আমরা জানি না, আমরা তো রাজার হালে থাকুম নাকি, তোরে রাজধানী বানামু আমি। ঠিক আছে, তুমি যেটা বলবো আমি সেটাই করব। সুলতানা, কি চিন্তা করতেছো তুমি? কথা কও না কেন? আমি আর কি বলবো, মা যেহেতু বলছে দুলাভাইকে 5টা গরু বিক্রি করে টাকা দিবে, দেখ দুলাভাই বিদেশে গিয়ে তারপর আমাদের টাকাটা শোধ করে দিবে। আর তুমি যে এত কথা বলতেছো, গরুকে তুমি দেখাশোনা করছো? যা কষ্ট করে সব তোমার মা করছে, তাহলে মার তো অধিকার আছে। বুঝতে পারছি, মিষ্টি কথায় কাজ হইব না। আম্মা দেন, আমার টাকা আমারে দেন। এই খবরদার, টাকা হাত ছাড়ো তুমি আমাকে। তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে নিছো। সুলতানা, তুমি আমার গায়ে হাত তুললা। আমি আমার সব গরু বিক্রি কইরা এখান থেকে চলে যাবো, তোমাদেরকে একটা টাকাও দিব না। ফকিরের বাচ্চা ফকির, সাহস কত! আমার খামারের গরু বেচা টাকা নিয়ে যাব? এত সোজা না।
গ্রামের লোকজন ডাইক্কা তোরে গণপিটুনে দিয়া গ্রাম ছাড়া করুম। আমার মেয়ে তোর সংসার করবে না, যা। সুলতানা, তোমার মা এগুলা কি বলতাছে? তুমি আমার সংসারে যাইবা না? না, আমি তোমার সংসারে যাব না। আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমি তোমার সাথে আর সংসার করতেছি না। তুমি এখান থেকে চলে যাও। I know, sir. I know. Sir, I agree with you, your company. Sir, please try to understand. Sir, some problem, my family, my home, father and mother. Thank you, sir. Thank you. Yes, sir. I'm coming. Tomorrow flight, sir. Thank you, sir. Thank you. বাজান রে, যেখানে যাইতেছ ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের শরীরের মতো যত্ন নিস। মা, কান্না কেন করতেছো? তোমার পোলাই তো বিদেশ যাইতাছে, তোমার পোলারে তুমি হাসি মুখে বিদায় দিবা না? আব্বা, আমি বিদেশ যাইতাছি, মনের অজান্তে অনেকগুলান কথা কইয়া ফেলছি, হয়তো তুমি মনে কষ্ট রাখছো। তুমি আমার প্রতি কোনো কষ্ট রাখো না আব্বা। বড় খোকা, তোরা ছোট মানুষ, ভুল ভ্রান্তি তোরা করতেই পারিস। আমরা বাবা মা, আমরা ক্ষমা করবো না তো কে করবে? তবে একটা কথা, বিদেশে যাচ্ছিস, সাবধানে থাকিস আর বসে থাকিস না, কাজ খুঁজে কাজ করিস। এবার কাজ করে টাকা পয়সা পাঠালে তোর ওই যে স্বপ্নের বাড়ি, সে বাড়ি করব এবং তুই আসলে ধুমধাম করে তোর আমি বিয়ে দেব। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিতাছি, এবার বিদেশে যায়া আমি কঠোর পরিশ্রম করুম, যত টাকা আমি ইনকাম করুম না সব তোমার কাছে পাঠামো। তোমার মনের যত আশা, বিল্ডিং দেওয়ানের ইচ্ছা সব তুমি পূরণ করো, তুমি চিন্তা করো না। আর কি কইলা, আমি বিদেশ থেকে আসলে তুমি আমারে বিয়া দিবা? আব্বা, আমি এই বাড়িতে যখন থেকে আইছি, তোমার কি একবারও মনে হয় নাই যে আমার পোলাডারে পাশে নিয়ে বসাইয়া একবার জিজ্ঞাসা করি যে খোকা তুই বিদেশে আসিলি, তোর কাম কাজ কেমন, তোর শরীর ভালো আছে, আমার মনটাই কি চাই? তুমি জিজ্ঞাসা করো নাই আব্বা। আব্বা, তুমি আমার কথায় কষ্ট পাইও না। আব্বা জানো, এই গ্রামে আমার যত ছেলেবেলার বন্ধু বান্ধব আছে না, সবার বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা এখন হাই স্কুলে পড়ে, অনেকের মায়া তো বিয়ার বয়স হয়ে গেছে। আর তুমি কইতাছো আমি আবার বিদেশে যাবো, টাকা পয়সা ইনকাম করুম, তোমাদের পাঠামু, তারপরে তোমরা আমারে ধুমধাম করে বিয়া দিবা। দিও বাজ, দিও, কিন্তু তখন এই তোমার পোলার জন্য না একটাও বিয়ার মায়া পাইবা না। আব্বা, বিদেশে আমি কি কাম করি জানো? টিভির মধ্যে দেখো না যে অনেক বড় বড় বিল্ডিং, অট্টালিকা, আসমান ছোঁয়া বিল্ডিং, আমি এইটার মধ্যে আমার শরীরের চাইতে ওজন বেশি, এরম পাথর মাথার উপরে নেই বাজান। এই বোঝাটা নিয়ে না আমি নিচতলা থেকে সেই আসমান অব্দি উঠি, আমার কষ্ট হয় না জানো বাজান, আমার কষ্ট হয় না। আমি খালি কেন কষ্ট পাই না জানো? আমি
আমি মনে করি আমার মা, আমার বাজান, আমার ছোট ভাই, এদের মুখে তো হাসি থাকবো। বাজান জানো, আমি যখন বড় বড় পাথর মাথায় করে বিল্ডিং এ উঠি, আমার চোখে মুখে আমি কিছু দেখতে পাই না, আমার মাজা ব্যথা হয়ে যায়, আমি দাঁড়াইতে পারি না। তারপরে তোমার, আমার মায়ের, আমার ভাইয়ের মুখখান যখন চোখের মধ্যে ভাইসা ওঠে, আমি সব ভুইলা যাই। সকালবেলা আবার কাম শুরু করি, ওভার টাইম করি। কেন করি জানো? তোমরা সুখে থাকবা তাই। বাজান, সুসংবাদ কি জানো? এইবার আমি যে কোম্পানিতে কাজ পাইছি, মানে আমার যে কাম নিয়ে দিছে, কইছে এবার নাকি আমার 40,000 টাকা বেতন বাড়াইছে। আগে যে টাকা পাইতাম আর এখনকার 40,000। আমি সব কয়টা টাকা তোমারে পাঠাই দিব। তোমার যে একটা বিল্ডিং করণের শখ না, মানে আমার স্বপ্ন, তুমি বিল্ডিং দিও। ভালো থাকো তোমরা। ভাইজান, ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমি তোমার প্রবাস থেকে পাঠানো লক্ষ লক্ষ টাকা বাতাসে উড়ে দিছি ভাইজান। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাইজান। ভাইজান, আমারে ক্ষমা করে দাও তুমি ভাইজান। কান্দিস না ভাইজান, কান্দিস না। তুই একজন প্রবাসীর ভাই, প্রবাসীর ভাইদের চোখে জল মানায় না। তুই কেন কাঁদবি? তোর যখন যা লাগবো, তোর এই ভাই আছে না, তোর এই ভাইরে কবি। তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না রে ভাই, সহ্য করতে পারবো না। ভালো থাকিস। কিরে, সেই এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠা মন খারাপ করে বসে আছিস। 8 বছর পরে তুই বিদেশ থেকে আইলি, কোথায় হাসি খুশি থাকবি তা না, মন খারাপ করে বসে রইছস। না দুলা ভাই, মানে মন খারাপ না, ভাবতেছিলাম আপনি আইলেন আমার এয়ারপোর্টে রিসিভ করতে, কিন্তু আমার মা, আমার ছোট বোন এই ঝুমুর তো আইলো না। দেখো, শালা আমার বউর জন্য পাগল হয়ে গেছে। আরে আমি নিজেই 3 ঘন্টা যাবত এয়ারপোর্টে বসে রইছি, বাড়ি থেকে মহিলা আনি না। এই কারণে এতক্ষণ পয়সা থাকলে মানুষ নানান কথা কইব না। না, আপনি ঠিক কথা কইছেন। মানে হয়েছে কি দুলা ভাই, আমি বিদেশে যখন মানে এয়ারপোর্টে প্লেনে উঠলাম, তখন আমি প্লেনে বসে ভাবছিলাম, যখন আমি প্লেন থেকে নামু, তখন নাইমাই প্রথমে আমার মারে দেখুম, আমার বউরে দেখুম, আমার ছোট বোনরে দেখুম, হ্যাঁ খুব মিস করি। এই জন্যই কইলাম আর কি। চল চল, বাড়িতে গেলেই সবাইকে দেখতে পাবি। কি, বাড়িতে এসে গেছি তো, এবার খুশি? সবাইকে দেখতে পাবো এখন। হ্যাঁ, অনেকদিন পর মনে হইল যে মানে শান্তি পাইলাম, বাতাস পাইলাম। ড্রাইভ সাহেব, এটা আপনার বকশিস। চলো চলো। দুলা ভাই, বয়স হয়েছে, আমি নিতে পারবো। মা, আম্মা, কি ব্যাপার আম্মা,
আপনারে সালাম করতে গেলাম, আপনি পা সরায় নিলেন। ও বুঝছি, মানে মন খারাপ। আপনারা চাইছিলেন যে এয়ারপোর্টে আমারে রিসিভ করতে যাইবেন, যাইতে পারেন নাই। আম্মা দুলা ভাই আমারে কইছে এয়ারপোর্টের মধ্যে অনেক জ্যাম আছিল, অনেক লোকজন, এই জন্য আপনাদের নিয়ে যায় নাই। না যায় ভালো করছেন। তোমাকে আনতে যাওয়ার জন্য এখানে কারো মন খারাপ হয়নি। এই নাও, ধরো এটা। এটা হচ্ছে ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? কার ডিভোর্স? কি এর ডিভোর্স? মা, তোমার বৌমা এইগুলা কি কইতাছে? আম্মা, আপনার মায়া এইগুলা কি কইতাছে? আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমার কাছে তালাক চাই। এতদিন তুমি বাড়িতে ছিলে না, বাহিরে ছিলে, ভালোই ছিলাম। এখন তুমি বাড়িতে এসেছো, তোমাকে দেখতে আমার একদমই ভালো লাগছে না। এতদিন তুমি ছিলে না, তোমার মা আর বোন আমার উপর অনেক নির্যাতন চালিয়েছে, সব কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন আর না। আমি এক্ষুনি চলে যাব। তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দাও। ঝুমুর, তুমি এগুলান কি কইতাছো? আচ্ছা বুঝলাম তোমার কথা। তুমি যদি আমার ঘর না করতে চাও, আমি তো আর জোর কইরা তোমার সাথে সংসার করতে পারবো না, তাই তো? কিন্তু আমার মা, আমার বোন তোমার সাথে যে এত অত্যাচার করছে, কই তুমি তো কোনোদিনও আমারে ফোন করে এটা জানাও নাই, হ্যাঁ? আচ্ছা, যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, এটা তো একটা সমাধান আছে। তার মানে এই না যে আমার তোমারে তালাক দিতে হইব। শোনো, চলো মাথা ঠান্ডা কইরা ঘরে বসি, তারপরে সবাই ময়মুরব্বি মিলা একটা সিদ্ধান্ত নেওয়া যাব। হুট কইরা তালাক দেওয়ান এটা ঠিক হইব না ঝুমুর। তুমি মাথা ঠান্ডা করে আমার সাথে ঘরে চলো। দেখো বাবা, আর নাটক করো না তো। আমার মেয়েরে নিয়ে এখানে দাঁড়ায়া থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। তাড়াতাড়ি সিগনেচার করে দাও ডিভোর্স পেপারে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আপনি আপনার মায়ের সাথে আমার ডিভোর্স চাইতেছেন? ডিভোর্স চাইতেছেন আপনি? হ্যাঁ, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে আইনিছেন যে আপনার মায়ের সাথে আমার ঘর করতে দিবেন না, নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আমিও হেরে তালাক দিয়ে দিতেছি। কিন্তু তার আগে আজকে 8টা বছর আমি বিদেশ থেকে কষ্ট কইরা যে টাকা পয়সা আপনার মায়ের অ্যাকাউন্টে পাঠাইছি, সেই হিসাব কিতাবগুলা ক্লিয়ার কইরা তারপরে আপনি আপনার মায়ের যেই জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আরে কিসের টাকা? তুমি তো আমার কাছে কোনো টাকা পয়সা পাঠাও নাই। বুঝতে পারছি, সহজ কথায় তুমি আমাকে ডিভোর্স দিবে না। কিভাবে ডিভোর্স নিতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। মা চলো। চল। এইবার ঠিক হয়েছে না? বিদেশে যাওয়ার আগে বারবার করে কইছিলাম, ভাইয়া আমার নামে আর না হয় মার নামে অ্যাকাউন্ট করেছো, কিন্তু তুমি তো আমাকে কথা শুনো না, তুমি তোমার বউয়ের নামে করছো। এখন ভালো হয়েছে তো, সবকিছু নিজের নামে করে নিয়ে চলে গেছে এখান থেকে। কাজল, তুই চুপ কর। ছেলেটা আমার 8 বছর পর বাড়িতে আইছে, তারপর বউটা চলে গেল। তুই যদি ওরে কষ্ট দিয়ে কথা কস, তাহলে বলতো ওর কেমন লাগবো? কাজল, ঘরে চল, যা কিছু হয়েছে এটা আমি পরে দেখতেছি। বাবা, ঘরে চল। তুমি যাও, আমি আইতাছি। বাবা ইমরান, আপন তো দেশে আসছে, তো এখন ঝুমুরের সাথে আপনের ডিভোর্সটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো না? আন্টি, আমার কাছে মনে হয় প্রবাসীটা আজকে মাত্র বিদেশ থেকে দেশে আসলো। ঝুমুরের আপাতত কিছুদিন ওকে সময় দেওয়া প্রয়োজন ছিল। কেন? আমি আপনার সময় দিতে যাব কেন? কিছুদিনের মধ্যে তো আমি ওরা ডিভোর্স দিয়ে দিব। আর এমনিতেও ওরে আমার একদম সহ্য হয় না, ও তো একটা কামলা। আর ওরে যখন ডিভোর্সটা দিব, তারপরে তো তোমার এই বিয়ে করব। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিলেই ভালো হয়। দেখো ঝুমুর, প্রবাসীদের কামলা বলতে হয় না, ওরা হলো আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। ওরা বিদেশ থেকে টাকা পাঠায় বলেই আমাদের দেশ সচল রয়েছে, আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শোনো, মাথা গরম করো না,
আপন যতদিন দেশে আছে ওর সব কথায় তুমি তাল মিলাইয়া যাও। ও বিদেশে যাওয়ার পর ওরে তালাক দিয়ে দিও, কারণ ও হইতাছে সোনার ডিম পাড়া হাঁস, ওরে জবাই করা যাবে না। দেখো বাবা, আমার মাইয়া তোমারে ভালোবাসে, আর আমিও তোমারে জামাই হিসেবে মাইনা নিছি। আমার মাইয়ারে বিয়া কইরা আপন 1 মাস পরেই প্রবাসে চলে গেছে। আমার জুয়ান মাইয়া, ওর কোনো শখ আহ্লাদ নাই। আমার মাইয়া তোমারে ভালোবাসে, তুমিও আমার মাইয়ারে ভালোবাসো। তা আমি চাই আপনদের ডিভোর্স দিয়া এখন নতুন করে তোমরা ঘর সংসার করো। মা, আমি আপনার মেয়েকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে কেমন দেখা যায় না? তাই বলতেছি ওরে আপাতত ওইখানে পাঠান। আর ওই প্রবাসী তো 3 মাসের বেশি দেশে থাকবো না। ও 3 মাস পর বিদেশে চলে যাওয়ার পর আমরা একটা ডিসিশন নিব। দেখো, ওই কামলারে কিন্তু আমার একদম সহ্য হয় না। ওই প্রবাসীর কাছে আমার যাইতে কবা না, আমি শুধু তোমার, বুঝতে পারছো? এখন খাইয়া নাও। হ্যাঁ বাবা, নাও খাইয়া তোমরা শুয়ে পড়ো, প্লেটটা দাও। বাজান রে, পথে কি খাইছস না খাইছস কিছুই জানি না। সেই বিকাল বেলা আইছস, নিজের আর কষ্ট দিস না, ভাত কয়টা খায় নে। যে বউ তোরে ছেড়ে চলে গেছে, তোর কথা একবারও চিন্তা করে নাই। সেই বউর জন্য কষ্ট পাইয়া কোনো লাভ আছে? নিজের জীবন নষ্ট করে কোনো লাভ আছে? ক, ভাত কয়টা খায় নে বাজার। ভাইয়া, তুমি যখন বিদেশে ছিলে তখন তোমাকে একটা কথা বলা হয়নি, তুমি কষ্ট পাবে তাই। জানো ভাইয়া, ভাবি রোজ তার একজন খালাতো ভাইরে নিয়ে আমাদের বাড়িতে আসতো। সকালে সেই রুমের মধ্যে ঢুকতো আর সন্ধ্যার পর রুম থেকে বের হতো। আমরা যদি কিছু বলতাম তখন সে আমাদের সাথে ঝগড়া করতো। আর জানো ভাইয়া, এলাকার লোকজন তো এই নিয়ে কানা ঘষা করতেছে। সবাই বলতেছে ওই ছেলের সাথে নাকি ভাবির পরকীয়ার সম্পর্ক আছে। এইগুলা তোমরা আমারে আগে কেন জানাও নাই? তোমাদের উচিত ছিল এইগুলা না আমারে জানানো। ওই পোলা যে তোর ভাবির খালাতো ভাই, এইটা কি সত্য? মা, যখন তুমি আমারে তোমার বৌমার লগে বিয়া দিছিলা, তখন কি ওই পোলা আমগুর বিয়াতে আইছিল? ভাইয়া, আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই ছেলে ভাবির কোনো খালাতো ভাই না। আমি না ভাবিদের বাড়িতে 2-3 বার গেছিলাম, যাইয়া দেখলাম। ভাবি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শপিংয়ে যাচ্ছি। তুই হঠাৎ করে আমাদের বাড়িতে একবার জানিয়ে আসবি না? জানাই আসলে তোমার এই কীর্তিকলাপ তো দেখতে পারতাম না। ভাবি, তুমি এই ছেলেটাকে তোমার রুমেও জায়গা দিছো? তুমি আগে মাঝে মাঝে এই ছেলেটাকে নিয়ে আমাকে বাড়িতে যেতে, সকালে রুমে ঢুকতে আর সেই সন্ধ্যার পরে রুম থেকে বের হতে। আর আমরা যদি তোমাকে কিছু বলতাম তখনই তুমি আমাদের সাথে ঝগড়া শুরু করে দিতে। আর আজকে তোমাদের বাড়িতে এসেছি, এখনো দেখি এই ছেলেটা তোমাদের বাড়িতে। ও কেন এখানে আসছে ভাবি? দেখ, আমি কি করব না করব সেটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। তুই অনেক ভালো করেই জানিস ও আমার খালাতো ভাই, তোকে বারবার করে আমি বলতে যাব না। ভাবি, আর কত মিথ্যা কথা বলবা? তোমার তো কোনো খালাতো ভাইই নাই। ও কবে থেকে তোমার খালাতো ভাই হলো? আমি কি করব না করব সেটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। এই চলো তো, সাইড দে, সাইড দে। মাওই, মাওই। আরে কাজল, কখন আইলা? এই তো একটু আগেই আসলাম। মাওই, আপনারা কি শুরু করছেন? কি করলাম? এই যে এই ছেলেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত, আবার এখন আপনাদের বাড়িতে এসেছি, এখানেও দেখি এই ছেলেটা ভাবিকে কিছু বললেই ভাবি বলে এটা নাকি তার খালাতো ভাই। আচ্ছা সত্যি করে বলুন তো, এটা কি সত্যি ওর খালাতো ভাই নাকি অন্য কেউ? আরে তুমি তো জানো না, ও আমার দুঃসম্পর্কে খালাতো বোনের ছেলে আসে, মাঝে মাঝে আসে। মাওইমা, একদমই মিথ্যা কথা বলবেন না। আমি কিন্তু আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমি এলাকার লোকদেরকেও জিজ্ঞাসা করেছি যে আপনার কোনো বোন আছে নাকি,
কিন্তু সকলেই আমাকে বলেছে আপনার তো কোনো বোনই নেই। কিন্তু যখনই আমি ভাবিকে জিজ্ঞাসা করি এই ছেলেটাকে, সবসময় ভাবি শুধু একটা কথাই বলে, এরা তার খালাতো ভাই। কিভাবে হয় খালাতো ভাই? আপনার তো আপন বোনই নেই। দেখো কাজল, আমারে তুমি জ্ঞান দিতে আইসো না তো। আমার মাইয়া তো একা একা থাকে, স্বামী রয়েছে বিদেশ পইরা, তোর মন খারাপ হয় না? এই জন্য আমার ওই খালাতো বোনের ছেলেটা আসে মাঝে মাঝে, আইসা ওর সাথে একটু সঙ্গ দেয়, লুডু টুডু খেলে, ওরও মনটা ভালো থাকে, আমারও দেখতে ভালো লাগে। আমার মাইয়া যদি মন খারাপ করে পড়ে থাকে, আমার মা হইয়া কেমন লাগবে বলো তো? মা ওই আপনি তো একজন মেয়ে, তাই না? আর তার থেকেও বড় কথা হলো ভাবি কিন্তু আপনার মেয়ে, তাকে আপনি জন্ম দিয়েছেন। আপনি কিভাবে পারেন এগুলো করতে? ভাবি প্রতিদিন একটা পরপুরুষকে নিয়ে তার রুমে যায়, আর আপনি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেন। কখনো তো দেখিনি ভাবিকে শাসন করতে। এগুলো কি শুরু করছেন আপনি? হ্যাঁ, এই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে পর্যন্ত যায়, আমরাও কিছু বলতে পারি না। আপনার তো কিছু বলা উচিত। ভাই, আমি আপনাকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, ভাবি যদি এরকমই করতে থাকে, আমি কিন্তু যে কোনো সময় আমার ভাইয়াকে কল করে সব কিছু বলে দিব। তখন দেখবেন আমার ভাইয়া আপনার মেয়েকে ডিভোর্স দিবে। তখন ভালো লাগবে তো? দেখো মা, তুমি আপন দিয়ে এইসব কিছু করো না। ও বিদেশ থাকে, কাম কাজ করে, বউয়ের আশায়, ফোনের আশায় বসে থাকে। তুমি যদি এইসব আরে কও, ওর মনটা খারাপ হইব না? এগুলো কই আর মন খারাপের দরকার আছে? বিদেশে তো আর কাজে মন বসবো না। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা ব্যবস্থা করতেছি, বসো। আর এর জন্য দায়ী তোমার শাশুড়ি। তোমার শাশুড়ির আশকারাতে ভাবি এমন নষ্ট হয়ে গেছে। বাজান রে, আমি মা হয়ে কেমনে ছেলের বোর কুকীর্তির কথা ছেলেরে জানাই ক? তুই বিদেশ থেকে যে টাকা বৌমার অ্যাকাউন্টে পাঠাইছস, সেই টাকাগুলো যেমনি পারস নিয়ে আয়। প্রয়োজন হয় চেয়ারম্যানের কাছে বিচার দিবি। আর ওই বৌমার জন্য শুধু শুধু কষ্ট পায় লাভ কি ক? তুই ভাত কয়টা খায় নে, তোর জীবনটা তুই নষ্ট করিস না বাজার। আচ্ছা দেখো তো, বারবার কি তোমাকে ফোন দিচ্ছে, দেখো তো। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কতক্ষণ যাবত আপনার ফোনটা কেটে দিচ্ছি, তারপর বারবার ফোন দিচ্ছেন কেন? আমি কি আপনার জন্য শান্তিতে ঘুমাতেও পারবো না? দেখো, রাগ করো না, মানে আমি বারবার কল দিতেছি, বাড়িতে না আমার মন সায় দিতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না, এই জন্য তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছি। শোনো না, 2 মিনিটের জন্য বাইর হইবা, তোমার সাথে 2টা কথা কমু, তারপরে চলে যাবো। আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনাকে বলেছি না ডিভোর্স লেটারে সাইন করতে? আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনাকে আমি দেখতে চাই না। তাড়াতাড়ি ডিভোর্স লেটারে সাইন করে দেন। ঝুমুর, তুমি আমার লগে এমন কেন করতেছো? তুমি তো আগে কোনোদিনই এমন ভাবে আমার সাথে কথা কও নাই। শোনো না, একটা বারের জন্য তুমি বাইরে আসো, আমি তোমারে দেখাই একটা কথা কইয়াই চলে যাবো। দেখুন, আপনার মতো কমলারে দেখার আমার কোনো ইচ্ছেই নেই। শুনেন, আর ফোন দিবেন না। যদি পারেন ডিভোর্স লেটারে সাইন করে দেন। আমি তো বুঝলাম না কিছু। তুই বিদেশ থেকে এখানে আসছিস কি মন খারাপ করে বসে থাকার জন্য? আরে না, সেরাম কিছু হয় নাই, মানে জার্নি করে আইছি তো শরীরের মধ্যে কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে, কোনো কিছু ভাল লাগতেছে না, এই জন্য তোর মনে হইতেছে যে আমার মন খারাপ। তেমন কিছু হয় নাই মামা, আমি কিন্তু সব জানি, বুঝছো? তোমারে আমি আসলে বলতে চাই নাই, কিন্তু এখন তোমার চেহারা দেখা বলতে বাধ্য হইতেছি। শুন মামা, তোর বউ একটা পোলার লগে প্রেম করে, ঠিক আছে? সেই পোলার সব খরচা তোর বউ দেয়, আর তুই বিদেশ থেকে যে ভাবির জন্য টাকা পাঠাইতি, সেই টাকা দিয়া টুঙ্গি স্টেশন রোডে ওই পোলার একটা বিরিয়ানির দোকান কইরা দিছে। মনে কর কি
আরো যা যা লাগে পোলার সব খরচ দিত তোর বউ, ফ্লেক্সি লোডটা পর্যন্ত করে দিত, জামা কাপড় কিনা দিত তোর বউ। আমি আসলে তোরে বলতে চাই নাই, তোরে কিন্তু আমি এর আগে ফোনে ইঙ্গিতে ইঙ্গিতে বলছি, তুই তখন আমার কথা গুরুত্ব দেস না। এখন তোর মন খারাপ দেখা তোরে বলতেছি। আচ্ছা বাদ দে মামা, কইতেছি যে পোলার কথা কইলি সেই পোলার নাম্বার আছে তোর কাছে? নাম্বার আছে, ওই আমগো বাজারের কাদের কাকার দোকান আছে না, ফ্লেক্সি লোডের দোকান, সেই দোকান থেকে ওই পোলারে ভাবি মাঝে মাঝে টাকা পাঠাইতো। কাদের কাকা আমারে কইছে, ঠিক আছে, এর কাছে চাইলেই নাম্বারটা পাওয়া যাবে মামা। এখন তুই অন্তত একটু হাসি খুশি থাক, ঠিক আছে? উঠ চল, তোর নাম্বারও দিতাছি, আর আজকে তোর চা খাওয়ার লাগবে না, আমি তোর চা খাওয়াইতেছি, ঠিক আছে? উঠ, হ্যাঁ। এই আপন, এই তোমার কতদিন বলছি আমার বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি মারবা না, মানুষে দেখলে খারাপ কইব। কেন তুমি বিরক্ত করো না? আমার কথাটা বোঝার চেষ্টা করো। যাও, তুমি এখান থেকে যাও। আম্মা, মানছে আর কি খারাপ কথা কইব? একজন স্ত্রী তার প্রবাসী স্বামীরে তালাক দিয়ে দিতেছে, আর সে স্বামীই জানে না যে তার অপরাধ কি। মানছে তো খারাপ কথা কইবই। আম্মা, আপনি একটা বারের জন্য আপনার মায়েরে আমার সাথে এমনটা না করতে কন। হ্যাঁ রে কন, হ্যাঁ আমার সাথে সংসারটা করুক। আম্মা, আম্মা একটা বার আপনি আপনার মায়েরে বুঝান, হ্যাঁ বুঝতেছে না। আর এলাকার মানুষে যেটা জানছে 2 দিন পরে সব ভুলা যাইব, সব ঠিক হয়ে যাইব। দেখো জামাই, আমার মাইয়া তোমার ঘর সংসার করব না। আরে সংসার তো আমি করুম না, করবো তো আমার মেয়ে। তুমি বোঝো না কেন? আমার মাইয়া তো সাফ সাফ বইলা দিছে তোমার আর ভাল লাগে না, তুমি আরেকটা মাইয়া দেখা বিয়া করে নাও। দেশে কি মাইয়ার অভাব পড়ছে? আমার মাইয়া তোমার সংসার করবো না, বাস এটাই ফাইনাল। আম্মা, আপনি একজন মাইয়া হয়ে আপনার মায়ার এত বড় সর্বনাশ করতে একটা বারের জন্য আপনার বিবেকে বাধা দিল না? জামাই, তুমি এটা কি কথা বললা? আমি আমার মেয়ের সর্বনাশ করতেছি? আম্মা, আমি যতদূর জানি আপনার কোনো বোনের পোলা নাই, তারপরেও অনেক দিন যাবত আপনাদের বাড়িতে ইমরান নামের একটা পোলা যাতায়াত করতেছে। আপনার মাইয়া টঙ্গী স্টেশন রোডে আমার টাকা দিয়া তার বিরিয়ানির দোকান দিয়া দিছে। এইটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আরে তুমি এসব কি বলতেছো? আমার মাইয়া ইমরান রে বিরিয়ানির দোকান দিয়ে দিচ্ছে? কই, আমি তো এসব কিছুই জানি না। আপনার মাইয়া আমি যখন বিদেশে আসছিলাম আমার ফোন দিছিল, কইছে আপনি অসুস্থ, আপনার নাকি বিদেশে নিয়ে যে চিকিৎসা করণ লাগবো, 3 লাখ টাকা লাগবো। আমি কোনো কিছু চিন্তা না কইরা, আপনার মায়ার কথা বিশ্বাস কইরা, আপনার কথা চিন্তা কইরা আমি 3 লাখ টাকা পাঠাইছি। পরে শুনতে পারছি ওই 3 লাখ টাকা দিয়া ওই পোলারে হেই টঙ্গী স্টেশন রোডে একটা বিরিয়ানির দোকান দিয়া দিছে। আম্মা, আপনি আর অমত করবেন না আম্মা। আম্মা, শেষবারের মতো কইতাছি, আমারে একটু আপনার মায়ের লগে দেখা করার সুযোগ করে দেন। একটাবার আমি ওর লগে কথা কইতে চাই আম্মা, একটাবার ওর লগে কথা কইতে চাই। আচ্ছা হয়েছে হয়েছে, আর এত অনুরোধ করা লাগবে না। যাও, মাইয়া ঘরে আছে, যাও কথা কয়ে আসো। সময় কিন্তু বেশি নিতে পারবে না, অল্প। আমি এখানে দাঁড়ালাম গাছতলায়, যাইবা আর আসবা। আচ্ছা আম্মা। তো যন্ত্রণার মধ্যে পড়লাম। এই, তোমারে না কইছি আমার সামনে তুমি আইবা না, তারপর নির্লজ্জের মতো আমার সামনে আইছো কেন? ঝুমুর, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার হাতে ধরে কইতাছি, তুমি আমার উপরে আর রাগ করে থাইকো না। চলো, তুমি আমার ঘরে ফিরা চলো। আমি কথা দিতেছি, আমি সারাটা জীবন তোমার নিয়ে সংসার করুক, তুমি যেইটা কইবা আমি সেইটা করুম। তুমি আর রাগ করে থাইকো না, চলো আমার ঘরে ফিরা চলো। তুমি আমার হাত ধইরা কেন? পাও ধইরা যদি মাটিতে লুটাইয়া পড়ো না, আমি তোমার সাথে সংসার করব না, কারণ তোকে আমার একদম সহ্য হয় না। তুই হইলে কি একটা কামলা,
তোর সাথে কি আমার যায়? তাই ভালোই ভালোই বলতাছি, এই খাত থেকে চইলা যা। ঝুমুর, তুমি আমারে কামলা কইলা? আমি কামলা না, আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মাথার ঘাম পায়ে ফেলা এই দেশের উন্নয়নের জন্য টাকা পাঠাই, আমার সংসারে টাকা পাঠাই, তোমাদের জন্য টাকা পাঠাই। আমি কামলা না। জানো, আমি যখন বিদেশে আসিলাম, তুমি আমার ভিডিও কল দিতা, আমার লগে যারা কাম করতো তারা পাশে বইসা চুরি করে এই ভিডিও দেখতো, তারা আফসোস করতো আর কইতো, ভাই আপনার সান কপাল, আপনি একটা লক্ষ্মী বউ পাইছেন, প্রতিমার মতো বউ পাইছেন। আমাদেরও স্বপ্ন দেশে যায়া ভাবির মতো একটা সুন্দর মায়া দেখে বিয়া করুম। তোমারে তারা কত ভালোবাসে, শ্রদ্ধা করে, তুমি কল্পনাও করতে পারবা না। আজকে আমার ওই প্রবাসী ভাইরা যদি জানতে পারে তুমি আমারে ছাইরা চইলা গেছো, আমারে তালাক দিছো, তাদের মনের অবস্থা কি হইবে একবার চিন্তা করে দেখছো? তারা তো দেশে আইসা কোনো মায়েরে বিয়া করতে ভয় পাইবো। তুমি তুমি কারো মন ভাঙা দিও না, কোনো প্রবাসীরে তুমি প্রবাসীরে মন ভাঙা দিও না। আমি তোমার কাছে আবারও হাত জোর করে কইতাছি, তুমি আমার সংসারে ফিরা চলো। ওই, আমার কথা কি তোমার কানের ভিতরে ঢুকে নাই? হ্যাঁ, আমি বলছি না তোমার আমার একদম সহ্য হয় না, আমি তালাক চাই, তালাক দাও। আচ্ছা ঝুমুর, এখন সত্যি করে কথা কইবা, ইমরান কি আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে? ইমরান? তুমি ইমরানকে কি করে চিনলা? আমি ইমরানরে চিনি, খুব ভালো করে চিনি। ঝুমুর জানো, ইমরান তোমার লগে যেটা করতেছে না, এটা তোমারে ভালোবাসা করতেছে না। হ্যাঁ, তোমার সাথে সময় কাটানোর জন্য, ফুর্তিকরণের জন্য এগুলান করতেছে। হ্যাঁ, তোমার সাথে সংসার করব না, বিশ্বাস করো, হ্যাঁ তোমার সাথে সংসার করব না। আচ্ছা আমার কত হেল লগে তোমার কেমনে সম্পর্ক হইল? তুমি যেহেতু সবকিছু জানিয়ে গেছো, তোমার কাছে তো আর কোনো কিছু লুকায়া লাভ নেই। তুমি যখন বিদেশে চইলা গেলা, তার 1 মাস পরে ফেসবুকে আমার ইমরানের সাথে কথা হয়। তখন আমার খুব একাকিত্ব ফিল হইতেছিল, কি করবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। ওর সাথে বন্ধুত্বর সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে আমার মধ্যে প্রেম হয়ে যায়। তারপর চিন্তা ভাবনা করছি তোমারে ছাইরা দিয়ে ওরে আমি বিয়া করবো। তাই তোমার কাছে আমার তালাক চাই, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি ইমরানের বিয়া করবো। ঝুমুর, ও ঝুমুর, ও তোমারে যেটা কইছে না, এটা মিথ্যা স্বপ্ন দেখাইছে। ও কোনোদিন তোমারে নিয়ে সংসার করব না। অন্য সময় আছে, অন্য কিচ্ছু হয়ে যায় নাই। তুমি আমার কাছে ফিরে আসো ঝুমুর, ফিরে আসো। আমরা দুজন অনেক দূর চলে গেছি, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব না। তুমি এইখান থেকে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আঙ্কেল আপনার পায়ে ধরি আঙ্কেল, আপনি আমাকে বাঁচান আঙ্কেল, আপনি ছাড়া কেউ আমার উদ্ধার করতে পারবে না আঙ্কেল। আঙ্কেল প্লিজ আপনি আমাকে বাঁচান। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আঙ্কেল, আমি একজন প্রবাসী, আমারে আপনার চেনার কথা না। আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, আপনি আমার সংসারটারে বাঁচান। একমাত্র আপনিই পারবেন আমার সংসারটারে বাঁচাইতে। বাবা, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো, আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আঙ্কেল, আপনার ছেলে ইমরান আমার বউয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক। আমার বউরে আমি অনেক বোঝাইছি, সে আমারে বলছে আমারে ডিভোর্স দিয়া আপনার পোলার সাথে সংসার করব, আপনার পোলারে বিয়ে করব। আঙ্কেল, একমাত্র আপনিই পারেন আপনি এই বিয়েটা ঠেকাইতে। আঙ্কেল, আপনি আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করেন আঙ্কেল। ইমরান, ইমরান!
এসব আমি কি শুনছি? 2-4-10 গ্রামে আমার বংশের মান সম্মান আছে, তুই আমার বংশের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছিস? তুই এই লোকটাকে চিনিস? হ্যাঁ বাবা, চিনব না কেন? সে একজন প্রবাসী, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তাহলে ওনার বউয়ের সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা, ওনার বউয়ের সাথে আমার কি সম্পর্ক থাকবে? আমি তো ওনার বউকে চিনিই না। ভাই, আপনি আর মিথ্যা কথা কইেন না। আমি হাত জোর করে কইতাছি, আপনি যদি সত্যি আমার বউরে ভালোবেসে থাকেন, তার বিয়া করতে চান, আমি কথা দিতেছি, আমি নিজে হাতে আমার বউয়ের হাত আপনার হাতে তুলে দেব। কিন্তু আপনি যদি শুধুমাত্র মজা করার জন্য, টাইম পাস করার জন্য এই সম্পর্ক তৈরি করে থাকেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি এই সম্পর্ক থেকে সরে যান। আমাদের সম্পর্কের মধ্যে আপনি বাধা হয়ে দাঁড়ায়েন না। আরে ভাই, আমি তো আপনাকে বললাম আপনার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনার বউকে চিনি না। ভাই, আপনি টঙ্গী স্টেশন রোডে যে বিরিয়ানির দোকান দিছেন, ওই বিরিয়ানির দোকান করতে যত টাকা লাগছে সব আমার বউ আপনারে দিছে, তার সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ইমরান, তোর বিরিয়ানির দোকান আছে? কই, আমাকে তো বলিস নাই। আঙ্কেল, আপনার ছেলে আপনারে এইসব কথা কিভাবে বলবে? আপনার ছেলে একজন প্রবাসীর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে, আপনার ছেলেরে ব্যবসা ধরায় দিছে এই প্রবাসীর টাকায়। তাই তো আপনার সন্তান আপনারে বলার প্রয়োজন মনে করে নাই। ভাই, আপনি যদি সত্যি আমার বউরে মন থেকে ভালোবেসে থাকেন, আমি কথা দিতেছি, আমি নিজে দাঁড়ায় থেকে আপনাদের দুইজনকে মিলাইয়া দিব। যেহেতু আপনি সবকিছু জেনেই গেছেন, সুতরাং আমি আপনার কাছে কোনো কিছু লুকাবো না। আপনার বউয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। আপনি প্রবাসে ছিলেন, আপনার বউ ছিল বাসায় একা, আর আমিও বাসায় একা থাকি। এই জন্য আমি আপনার বউয়ের সাথে একটু টাইম পাস করেছি। আর আপনি আমাদের বাসায় এসে তো দেখলেনই, আমি একটা অভিজাত ফ্যামিলির ছেলে। 2-4-10 গ্রামে আমাদের ফ্যামিলির একটা সুনাম আছে। আর আমি যদি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তাহলে কি আমার বাবা সেটা মেনে নেবে? কখনোই না। আপনার বউয়ের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না। আপনার বউয়ের সাথে আমি যেটা করেছি সেটা হলো টাইম পাস। আজকের পর থেকে আপনার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওর সাথে সকল ধরনের যোগাযোগ আমি বন্ধ করে দিব। আপনি নিশ্চিন্তায় বাসায় যেতে পারেন। এই বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে এই কারণে লেখাপড়া শিখেছি, এই কারণে লেখাপড়া শিখেছি, এই কারণে লেখাপড়া শিখেছি। হ্যাঁ, বেয়াদব কোথাকার, যা আমার চোখের সামনে দূর হয়ে যা। কার জন্য পথ চেয়ে বসে আছো? পোলার জন্য? ওই পোলার জন্য আর পথ চেয়ে বসে থাকো না। তোমার পোলায় পাগল হয়ে গেছে, যায়া দেখো বোর মনে হয় পা ধরে বসে আছে এই বাড়ি টানার জন্য। কিরে, কই গেছিলি? বুঝতে পারছি, বৌমারে আনতে গেছিলি। মা, ওই মায়া আর এই বাড়িতে আইব না। তারপরেও আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই জন্য আমি একটা শেষ চেষ্টা করে দেখলাম। তোমার পোলারে যতই বুঝাও না কেন, তোমার পোলায় বুঝবো না। সে এখন বউ পাগল হয়ে গেছে, বউরে আনার জন্য উঠা পড়ে লাগছে। বোন রে, আমার মনের মধ্যে যে কি ঝড় বইয়া যাইতাছে, তোদের এইটা আমি বোঝাইতে পারুম না। আমি ভাবছিলাম তোর ভাবিরে যদি বুঝায় শোনায় এই বাড়িতে আনতে পারি, তাহলে এলাকার মানুষে আমাদের নিয়ে যেসব কথাবার্তা শুরু করছে, অন্তত পক্ষে এটা বন্ধ হইব। কিন্তু সেইটা মনে হয় আর হইব না। আমার এই শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। বাজান রে, তোরে কইলাম তোর 8 বছরের যে ইনকামের টাকা সব বৌমা আত্মসাৎ করলো, সেই টাকাটা ফেরত আন। প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দে, যেভাবে হোক টাকাগুলো তো ফেরত আন। মা, টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করতেছি না।
আমি চিন্তা করতেছি কি জানো, একজন প্রবাসীর বউ ঘর থেকে চলে যাওয়া যে কত বড় অসম্মানের, এইটা তোমরা বুঝবা না। আমার আর কোনো বুঝাবুঝির দরকার নাই। ওই বউ আমি আর এই বাড়িতে উঠতে দিব না। তোর খালু তোর জন্য একটা মাইয়া দেখছে, ওই মায়ের সাথে আমি তোরে বিয়ে দিব। মা, ওই মায়ারে কিন্তু তুমি পছন্দ করে এই ঘরে আনছিলা, আমি কিন্তু তার পছন্দ করে বিয়া করে আনি নাই। আমার যখন বিয়ার প্রয়োজন হইব আমি তোমাদের জানাবো। এখন শুধু শুধু আমার নিয়ে তোমাদের আর ভাবতে হইব না। মা, তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম তোমার পোলায় ওই বোর জন্য পাগল হয়ে গেছে। এখন তুমি তারে যতই বোঝাও সে কিছুই বুঝবে না। তোমার সাহস তো কম না, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমের ভিতরে ঢুকে গেছো। দেখো, আমি ইমরানের লগে দেখা করছিলাম, ইমরানের লগে আমার কথা হইছে। ও আমারে কইছে, ও তোমারে যেগুলা কইছে না সব মিথ্যা স্বপ্ন দেখাইছে। ও তোমারে কোনোদিনও বিয়া করবো না। কি, তুই ইমরানের সাথে দেখা করছিস? এই, ইমরানের সাথে আমি কিভাবে সুখে থাকবো কি থাকবো না, কি করব কি করব না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোকে তো এই বিষয়ে নাক গলাতে বলিনি। তুই তো একটা কমলা, তোর সাথে আমি কখনো সুখে থাকতে পারিনি আর পারবো না। তাই বলছি এখান থেকে চলে যা, যা। ঝুমুর, ঝুমুর, আবেগ দিয়া জীবন চলে না। সত্যি সত্যি ইমরানের সাথে আমার কথা হইছে। ইমরান আমারে কইছে ও সত্যিই তোমারে বিয়া করবো না। একটাবার তুমি চিন্তা করে দেখছো, ইমরান অবিবাহিত পোলা, একটা অবিবাহিত পোলা কেন তুমি বিবাহিত সত্ত্বেও তোমারে বিয়া করতে চাই? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আমার কাছে যদি ইমরান কইতো যে তোমারে ভালোবাসে, আমার তোমাদের কইতে হইতো না, আমি নিজে দাঁড়ায়া থাকা ওর হাতে তোমার বিয়া দিয়ে দিতাম। কিন্তু বিশ্বাস করো, ও তোমারে ভালোবাসা বিয়া করতেছে না। ও যেটা করতেছে না, তোমার সাথে ছলনা করতেছে। বিশ্বাস করো, ছলনা করতেছে। আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে কষ্টে থাকতে দেখতে পারুম না। আমি চাই তুমি আমার কাছে সুখী হও নাই, কিন্তু অন্য যেই জায়গায় যাও সেই জায়গায় যে সুখী হও। আমি তোমার কষ্ট সহ্য করতে পারুম না। আমি চাই তুমি সুখী হও, সুখী হও। আমি কিসে সুখে থাকবো সেটা আমি অনেক ভালো বুঝি। তোর কাছ থেকে আমাকে শিখে নিতে হবে না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, আর আজকের মধ্যে আমার ডিভোর্স লেটারে সিগনেচার করে দিবি, বুঝতে পারছিস? যা বলতেছি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। ও বউ, বউ, জানডা আমার আত্মাটা আমার কলিজাটা ওই দিক ঘুরে ঘুমাই থাকলে ওই বউ, আমি এদিক ঘুমাই আছি না। আমি কারো বউ না, আমার ডিস্টার্ব করবো না, আমার ঘুমাইতে দাও, কয়ে দিলাম। ঠিক আছে, তাহলে মনে রাখো, সকালবেলা উঠা যদি দেখো যে তোমার স্বামী মইরা গেছে, তখন তুমি কিন্তু কইতে পারবা না, কানতে পারবা না, বুঝছো? যে আমার স্বামী মইরা গেছে এই কয়ে সকালবেলা কানবা না, কয়ে রাখলাম। কি হয়েছে? কি হইব? কিছু হয় নাই। কি করবো তুমি? কি আর করুম, তুমি যেহেতু এক বিছানায় ঘুমায় থাকা, আমার পাশে শুবা না, ওই দিক ফিরে শুয়ে থাকবা, তাহলে তো আমার বাইসে থাকার চাইতে মইরা যাওয়াই ভালো। তাই কইছি মইরা যাবো, তুমি কান্দো না। তুমি যে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছো, এটাকে আমি বুঝতে পারতাছি না। শোনো, আমার ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবা না। এখন ঘুমাও কইতাছি। আমি সারাটা দিন পরিশ্রম করছি, আমার অনেক কষ্ট হয়েছে, এখন আমি ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাবা কই? আমি কই ঘুমাবো আপনি সেটা জানেন না? আমি আমার জায়গায় ঘুমাবো।
না, তুমি তোমার বিছানায় ঘুমাবা না। তো কোথায় ঘুমাবো? দেখছো কত শান্তি। তুমি কি আমার জানো, তুমি হইল গিয়া আমার ভাঙা ঘরে চাঁদের আলো। বুঝলাম না, আজকে কোন দিকে চান উঠছে? হঠাৎ করে আমার জন্য ভালোবাসা একদম উতলাই পাতলাই পড়তেছে। না, হয়েছে কি, ওই যে তোমার জন্য নতুন জামা পরছি তো, এই জন্য কথা নতুন নতুন বাইর হইতাছে। পারফিউমটা কিন্তু অনেক সুন্দর। তার চাইতে বেশি সুন্দর হইল গিয়া আমার চাঁদের মতো বউ। ওমা, দিছে একটা ব্যথা। দিব না? আহ, কি হলো? রক্ত? ওমা, আল্লাহ, আমি ইচ্ছে করে দেইনি। চলো তাড়াতাড়ি চলো, ডক্টরের কাছে যেতে হবে, চলো। ডাকছো কেন? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আজকে তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, চলো না আমরা কালকে বিয়ে করে ফেলি। কি বললে? আমি তোমাকে বিয়ে করব? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তুমি একটা বিবাহিত মেয়ে আর আমি একটা অবিবাহিত ছেলে। আমি একটা অবিবাহিত ছেলে হয়ে যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার ফ্যামিলি, আমার সমাজ কোনোদিন আমাকে মেনে নেবে না। ইমরান, তুমি এসব কি বলছো? তুমি না আমারে স্বপ্ন দেখাইছো তুমি আমারে বিয়ে করবা? এই মেয়ে, আমি তোকে কবে বলছি যে আমি তোকে বিয়ে করব? তোর স্বামী থাকে বিদেশে, তুই বাসায় ফ্রি আর আমিও ফ্রি, এই জন্য তোর সাথে টাইম পাস করছি। টাইম পাস করলেই যে তোকে বিয়ে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কি বলছো তুমি এসব ইমরান? তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না? শোন, আমি একটা অভিজাত ফ্যামিলির ছেলে, আমার বংশের একটা মর্যাদা আছে, আমার নিজের একটা মান সম্মান আছে। আমি তোকে বিয়ে করতে পারবো। আর তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে, সে একটা প্রবাসী, এসেছিল আমার কাছে। আমি সাফ সাফ বলে দিয়েছি যে তোর সাথে আমার আগে যাই কিছু হয়েছে, কিন্তু এখন তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কারণ ওই প্রবাসীর চোখের পানি আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোর মতো একটা মেয়ে ওই প্রবাসীর বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আর শোন, তুই ওই প্রবাসীর টাকা এনে আমাকে দিয়েছিস, আমি তোকে বিয়ে করলে তুই যে আমার টাকা নিয়ে অন্য কাউকে দিবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? তোর মতো কিছু মেয়েদের জন্য হাজারো প্রবাসীর বউয়ের বদনাম হচ্ছে। আজকের পর থেকে তুই আমার সাথে দেখা করার বা যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না। কি রে মা, কি হয়েছে? মন খারাপ কেন? চেহারাটা এরকম লাগতেছে কেন? মা, ইমরান আমারে সাপ সাপ কইয়া দিছে ও নাকি আমারে বিয়া করব না। কি কইলি? ইমরান তোরে বিয়ে করব না? ইমরানের কারণে তুই আপনের ডিভোর্স দিলি, আর এখন কই বিয়ে করব না? ও না তোরে ভালোবাসে? হ মা, ও আমারে ভালোবাসে, কিন্তু আমি তো একটা বিবাহিত মেয়ে। আমারে যদিও বিয়ে করে তাহলে তোর ফ্যামিলি আমারে মাইনে নিব না। আরে তুই যে একজনের বউ, এটা জানাই তো তোরে ভালোবাসছিল, তা এখন বিয়ে করব না কেন? মা, আমি ওরে অনেক সুন্দর করে বুঝাইছি, অনেক অনুরোধ করে কইছি, কিন্তু ও বিয়ে করতে রাজি হইতেছে না।
তখন আমি কি করবো কিছুই তো বুঝে উঠতে পারতাছি না মা। দেখ মা, তোরে কিন্তু এর আগে অনেকবার আমি বুঝাইছি এ ছেলেটার ভাবসাব আমার কাছে ভালো লাগে নাই, তোর কারণে আমি মাইনে নিছিলাম। আর এখন কয় তোরে বিয়ে করবো না? এ ছেলে তো ভালো না, ধুরন্ধর, তোর টাকা পয়সা নেওয়ার জন্য মানে এরকম করছে। এখন তো আমার বিষ খেয়ে মরা ছাড়া কোনো গতি দেখতেছি না মা। চুপ, একদম চুপ, ওই কথা ভুলেও একবার মুখে আনবি না। শোন, এই এখনো তো আপনের সাথে তো ছাড়াছাড়ি হয় নাই, চল ওরে যে বুঝাইয়া ওর হাতে পায়ে ধইরা তোরে আমি ওর কাছে গছাই দিয়ে আসি আবার। চল, খাবি, চল, যা, ওঠ ওঠ ওঠ। মা এটা ধরো, আর এই জায়গায় 4 লাখ টাকা আছে। তোমার বৌমা আইলে তুমি তার এই টাকাটা দিও, তারে কইও তার কাবিনে 3 লাখ টাকা দিয়া গেছি, আর 1 লাখ টাকা দিছি তার 3 মাসের খরপোশের টাকা। সে চাইছিল আমি জানি তারে তালাক দিয়া দিই। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিছি, আইলে তুমি দিয়া দিও। তোমরা ভালো থাইকো। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো ওর কাছে ডিভোর্স চাই না, আমার তালাকের প্রয়োজন নাই। তুমি বিদেশে যাইও না আমার তুইয়া। আমার পা ছাইরা দাও। তুমি চাইছিলা আমি জানি তোমার ডিভোর্স দিয়া দিই, তোমার কথা আমি রাখছি। আমার মায়ের হাতে একখান খাম আছে, আর তোমার সাথে বিয়ে হওয়ার সময় যে 3 লাখ টাকা কাবিনা ছিল সেটা দিয়া দিছি, সাথে আরো 1 লাখ টাকা দিছি তোমার 3 পাশের খরপোশ। তুমি আমার মায়ের কাছ থেকে বুঝা নিও, আমার পা ছাইরা দাও। না না না, আমি তালাক চাই না, আমার তালাকের কোনো প্রয়োজন নাই। আমি তোমার সাথে সংসার করতে চাই, প্লিজ আমারে তুমি ফিরাইয়া দিও না, আমারে তুমি ফিরাইয়া দিও না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কি হলো, কথা কইতেছ না কেন? আমারে তুমি মাফ করে দাও। জামাই বাবাজি, ও যখন ওর ভুল বুঝতে পারছে, একটা সুযোগ দাও, ওরে মাফ করে দাও। বাজান রে, বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝতে পারে এই বাড়িতে চলে আইছে, তুই তারে ক্ষমা করে দে। বৌমা খুব ভালো মেয়ে, একবারের জন্য হলেও তাকে একটু সুযোগ দে। ভাইয়া, আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি চাই না আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। তুমি ভাবিরে ক্ষমা করে দাও। মা, আমি কারে ক্ষমা করব? তোমার বৌমারে? না মা, হ্যারে ক্ষমা করা যায় না। আমি তার কাছে গেছি, তার হাতে ধরছি, পায়ে পড়ছি, সে আমার কোনো কথাই রাখে নাই। আমি তার স্বামী, সে আমারে কইছে আমি নাকি সামান্য একটা কামলা। আমার সাথে বিয়া হইয়া নাকি তার জীবনটা আমি নষ্ট করে দিছি। আমার মতো কামলার লগে নাকি সে সুখে নাই, সে ভালো পোলা দেখা বিয়া করতে চাই, সংসার করতে চাই। আমি নাকি তার যোগ্য না। আমি তারে ক্ষমা করতে পারবো না মা। মা, আর একখান কথা কি জানো? আমরা হইলাম গিয়া প্রবাসী কামলা। প্রবাসী কামলারা কোনোদিন হইরা মায়া নিয়ে সংসার করতে পারে না। আম্মা, আপনি তো একজন মাইয়া, একজন নারী, একজনের মা। আপনি কি করে পারলেন আপনার মায়ারে অন্য একটা পরপুরুষের লগে ঘরের মধ্যে ঢুকাইয়া দিতে? আপনার কি একটা বারের জন্য বিবেকে বাঁধে নাই? আম্মা জানেন, এই আপনাদের মতো কিছু মায়েদের কারণে তার মায়েরা কোনো প্রবাসীর ঘর করতে পারে না, সংসার করতে পারে না। হাজার হাজার বাংলাদেশের প্রবাসীরা আজকে তালাকের সম্মুখীন শুধুমাত্র আপনাদের মতো কিছু মায়েদের কারণে। আর এই কথাটা অনেকদিন ধরে জমায় রাখছিলাম, আজকে বাধ্য হইলাম আপনারে কইতে। মা, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আজকে যদি আমি তোমার বৌমারে ক্ষমা করে দিই না, তাহলে এই দেশের লাখ লাখ প্রবাসী আমারে কোনোদিন ক্ষমা করব না। আমি তোমার বৌমারে ক্ষমা করতে পারব না। আমার জন্য দোয়া করো, আর তোমরা ভালো থাকো।